আজকে যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা একটা রহস্যময় সত্য ঘটনা। ঘটনাটা 2012 সালে বিহারে ঘটেছিল। 2012 সাল থেকে এখনো পর্যন্ত বিহার পুলিশ, তারপর সিআইডি, তারপর সিবিআই চেষ্টা করার পরেও সেই সমস্যার বা সেই রহস্যের সমাধান করতে পারেনি। কি ছিল সেই ঘটনাটা? আপনাদের মধ্যে অনেকেরই হয়তো এই ঘটনাটা জানা, কিন্তু সত্যি এই ঘটনাটা আবারও একবার মনে করিয়ে দিতে ইচ্ছা করল। ঘটনাটা ছিল বিহারের মুজফ্ফরনগর এলাকার চক্রবর্তী লেন বলে একটা এরিয়া। সেখানে 7 জেনারেশন ধরে থাকছিল একটা বেঙ্গলি ফ্যামিলি। ফ্যামিলিটা ছিল অতুল্য চক্রবর্তীর ফ্যামিলি। একটা বিশাল বাড়ি, একটা খুব ভালো এরিয়াতে, খুব ভালো জায়গায় একটা বাড়ি। বাড়িটাতে তিনি থাকতেন আর তার বড় দাদাও থাকতো। নিচের তলায় তিনি থাকতেন, ওপর তলায় তার বড় দাদা থাকতো। সেই বাড়িটা বিভিন্ন ভূ মাফিয়া বা প্রমোটাররা কিনে নিতে চাইছিল। তাকে বারবার নানা রকম প্রস্তাব দিচ্ছিল বাড়িটা কেনা। তিনি তখনও ভালোভাবে রাজি হননি বাড়িটা বিক্রি করার জন্য। সেই ধরনের একটা সময় তখন চলছিল। ভদ্রলোকের ফার্মাসিউটিক্যালসের ব্যবসা ছিল। অতুল্য চক্রবর্তীর 3 ছেলে মেয়ে ছিল। তার মধ্যে সব থেকে ছোট যে মেয়ে, তার নাম ছিল নবারুণা চক্রবর্তী। বয়স সেই সময় ছিল 13 বছর। সে 7th ক্লাসের স্টুডেন্ট ছিল। স্থানীয় সেন্ট জেভিয়ার স্কুল, বিশাল একটা স্কুল, সেখানকার সে একজন মেধাবী ছাত্রী ছিল। পড়াশোনা করতে সে খুব ভালোবাসত। সেই সময় 19 সেপ্টেম্বর সেখানে তিজ উৎসব ছিল। উত্তর ভারতের দিকে গেলে যেটা করওয়া চৌথ, বিহারের দিকে গেলে সেটা তিজ। একই টাইপের অনুষ্ঠান। সধবারা বা বিবাহিত মহিলারা বা অনেক সময় কুমারী মহিলারাও হাতে মেহেন্দি লাগিয়ে সাজসজ্জা করে হাজবেন্ডের আয়ুটা বাড়িয়ে দেওয়ার জন্য একটা পুজো বা একটা উপোস করে, সেটাকে তিজ বলা হয়। যেটাকে উত্তর ভারতে করওয়া চৌথ বলে, সেটাকে বিহারে বলে তিজ। সময়টা দুটো আলাদা আলাদা। তিজ সেখানকার একটা খুব বড় উৎসব। বহুদিন ধরে তারা বিহারেই থাকতো। ওই উৎসবের সময় আশেপাশের লোকজন সাজগোজ করছে, হাতে মেহেন্দি লাগাচ্ছে। এই 13 বছরের নবারুণার খুব ইচ্ছা হয়েছিল মেহেন্দি লাগানোর। সে নিজের 2 হাতে মেহেন্দি লাগিয়েছিল। প্রত্যেকদিন সে নিজের মা বাবার সাথেই ঘুমাতো রাত্রেবেলা। সেদিন সে বলেছিল একা ঘুমাবে, কারণ তার মনে হয়েছিল যদি সে বাবা মায়ের সাথে ঘুমায় তাহলে তার হাতের মেহেন্দি এদিক ওদিক লেগে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সে আলাদা একটা রুমে গিয়ে ঘুমাচ্ছিল। রাত্রেবেলায় 3:45-এ নবারুণার বাবা অতুল্য চক্রবর্তী ঘুম থেকে উঠেছিলেন টয়লেট যাওয়ার জন্য। তিনি টয়লেট গেছিলেন। তো তার মনে হয়েছিল বারান্দার লাইট, যেটা সারা রাত জ্বালাই থাকে, সেটা হঠাৎ কে নিভিয়ে দিয়েছে। তিনি টয়লেট থেকে ফিরে এসে নিজের স্ত্রীকে এই কথাটা বলেছিলেন যে বাইরের বারান্দার লাইট কে নিভিয়েছে। তো তিনি বলেন যে না, আমি তো নেভাইনি। হাজবেন্ড ওয়াইফ দুজনেই, যেহেতু তাদের 13 বছরের মেয়ে একা ঘুমাচ্ছে, তো তার রুমে যায়। তার রুমে গিয়ে তারা দেখেছিল বিছানাতে তাদের মেয়ে নেই, বিছানাটা সামান্য ভেজা। তারপরে তাদের লাইট জ্বালালে চোখে পড়ে যে তাদের বাড়ির যে জানলাটা রয়েছে, জানলাটার রড, 4-5টা রড বাইরের দিকে মুড়ে আছে। সেই রড কটাকে কেটে দেওয়া হয়েছে, বাইরের দিকে মোড়ানো, এমন ভাবে কাটা হয়েছে দেখে বোঝা যাচ্ছে যে ওই জায়গাটা দিয়ে একটা মানুষ খুব ভালোভাবে বেরিয়ে যেতে পারবে। এবার তিনি সঙ্গে সঙ্গে সেখানকার পুলিশ স্টেশনে গেছিলেন, সমস্ত ব্যাপারটা জানিয়েছিলেন। পুলিশ একটা কিডন্যাপিং এর কেস রেজিস্টার করে নেয়। নেক্সট ডে পুলিশ আসে, সমস্ত জায়গাটা দেখে, আর সেই রুমটাকে
সিল করে দেয়, বলে এই রুমে কারোর ঢোকা চলবে না, আমরা পরে এসে ইনভেস্টিগেশন করব। আতুল্লাহ চক্রবর্তীর যে শত্রু ছিল তিনি তাদের নাম বলেছিলেন। তিনি বলেছিলেন প্রতিবেশী এক ফ্যামিলির সাথে তার বিবাদ রয়েছে, আর দুজন প্রমোটার তিনি ভূমাফিয়া বলেছিলেন যে তারা জোর করে তার এই বাড়িটা কিনে নিতে চাইছেন, তবে তিনি রাজি হচ্ছেন না। পুলিশ নিজের ইনভেস্টিগেশন করছিল। নাভারুনার স্কুলে গিয়ে তার ব্যাপারে খোঁজ খবর নেওয়া হয়। প্রথমে পুলিশ এটাই দেখাতে চেয়েছিল যে নাভারুনার কারোর সাথে প্রেম সম্পর্ক রয়েছে, সে তার সাথে পালিয়ে গিয়ে থাকবে, কারণ সে নিজের বাড়ির জানলা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। যদি কেউ তাকে কিডন্যাপ করে নিয়ে যায় তাহলে বিছানা একটু উল্টোপাল্টা অবস্থায় থাকবে। বিছানাটা একদম সুন্দরভাবেই পাতা ছিল। নাভারুনা স্বেচ্ছায় কারোর সাথে চলে গেছে, যেটা কিন্তু তার বাবা মা মানতে রাজি ছিল না। শুধু বাবা মা নয়, স্কুলের লোকজন, প্রতিবেশীরা সবার কাছে জিজ্ঞাসাবাদের পর পুলিশ সেরকম কোনো ক্লু খুঁজে পায়নি যে ওই 13 বছরের মেয়েটা কারোর সাথে প্রেম সম্পর্কে ছিল, বা ওই ছোট বয়সের সম্পর্কটা এত গভীর যে বাড়ি ছেড়ে সে পালিয়ে গেছে। সেটা পুলিশ প্রমাণ করতে পারেনি। নাভারুনার ফ্যামিলি একটা আর্থিক সচ্ছল আর ক্ষমতাবান ফ্যামিলি ছিল। নাভারুনার বাবার পরিচিত একজন বাঙালি জজ ছিলেন। তিনি তার সাথে দেখা করেছিলেন, রিকোয়েস্ট করেছিলেন যে তার মেয়ের এই যে হারিয়ে গেছে এই ব্যাপারটাতে তিনি যেন একটু খোঁজাখুঁজিতে সহযোগিতা করেন। তিনি বিহারের এডিজি অফ পুলিশ গুপ্তেশ্বর পান্ডেকে ব্যাপারটা জানিয়েছিলেন আর বলেছিলেন ওই বেঙ্গলি ফ্যামিলির যে বাচ্চাটা হারিয়ে গেছে সেটা খোঁজাতে তিনি যেন সহযোগিতা করেন। তারপরে পুলিশ একটু ঠিকঠাক ইনভেস্টিগেশন করছিল বলে বাবা মায়ের মনে হয়েছিল। নাভারুনা হারিয়ে যাওয়া 74 দিন কেটে যায়। ওই এরিয়ার মিউনিসিপাল কর্পোরেশন বা নগর নিগমের লোক এরিয়ার সমস্ত ড্রেন গুলো পরিষ্কার করতে আসে। খুব ভালোভাবে ড্রেন পরিষ্কার করা হচ্ছিল। নাভারুনার বাড়ির সামনের যে ড্রেন, সেখানকার যে ঢালাই দেওয়া স্ল্যাব গুলো ড্রেন থেকে সরিয়ে পরিষ্কার করা হচ্ছিল। এমন সময় 26 নভেম্বর 2012 একটা শরীরের শেষ অংশ পাওয়া গেছিল। একটা শরীর নষ্ট হয়ে যাওয়ার পরে হাড়ের যে খাঁচাটা অবশিষ্ট থাকে সেটা ওই ড্রেনের ভেতর থেকে পাওয়া গেছিল। সঙ্গে সঙ্গে চারিদিকের এলাকায় হইচই পড়ে যায়, সবাই খবরটা পায়, পুলিশ চলে আসে। পুলিশের মনে হয়েছিল যে কিছুদিন আগেই নাভারুনা হারিয়ে গেছিল, এটা হয়তো তারই শরীরের শেষের অংশ। কিন্তু নাভারুনার বাবা মা এই ব্যাপারটা মেনে নিতে নারাজ। তারা বলেছিল না, তার মেয়ে বেঁচে আছে, পুলিশ সেই মেয়েকে খুঁজে দিক, এটা তাদের মেয়ে নয়। বডিটার ফরেন্সিক ল্যাবে টেস্ট হওয়ার পরে জানা যায় যে বডিটা হচ্ছে 12 থেকে 15 বছর বয়সী কোনো মেয়ের বডি। বডিটা খুব বেশি দিন পুরনো নয়, যেভাবে নষ্ট হয়েছিল সেটা দেখে টেস্ট করে বলা হয়েছিল বডি খুব বেশি পুরনো নয়। সব লোকজন, পুলিশ টিম এটাই ভাবছিল যে ওটা নাভারুনা। পুলিশ টিম এবার চাইছিল নাভারুনার বাবা মায়ের কাছে ডিএনএ স্যাম্পল কালেক্ট করে একটা ডিএনএ টেস্ট করে কনফার্ম হয়ে যেতে যে ওটাই নাভারুনা। কিন্তু নাভারুনার মা বাবা রাজি হয়নি ডিএনএ টেস্টের জন্য, তারা নিজেদের ব্লাড স্যাম্পেলও দেয়নি। ব্যাপারটার ইনভেস্টিগেশন তখন সিআইডির হাতে দেওয়া হয়। সিআইডি বিভিন্নভাবে ইনভেস্টিগেশন করছিল। পুলিশ টিমের মতো সিআইডিও বলছিল যে এটা একটা অনার কিলিং এর ঘটনা, মা বাবাই মেরে ফেলেছে মেয়েটাকে, সেই জন্য তারা ডিএনএ স্যাম্পল দিতে রাজি হচ্ছে না। বারবার পুলিশ টিমের মতো সিআইডিও চেষ্টা করছিল ওই 13 বছরের মেয়ের কোথাও না কোথাও প্রেমের সম্পর্ক নিশ্চয় আছে। বারবার ইনভেস্টিগেশন হয় কিন্তু সেই রকম ধরনের কোনো ব্যাপার সিআইডিও জানতে পারেনি। আর সিআইডি আরো একটা ব্যাপার বলেছিল, সেটা ছিল যে ওই বাড়িটা বিক্রি করার জন্য
একটা টিমের কাছে 21 লাখ টাকা অ্যাডভান্স নিয়েছিল নবরুণার বাবা। এই ব্যাপারটা কিন্তু তিনি সিআইডি কে বা পুলিশ টিমকে কাউকেই বলেননি। এই ব্যাপারটা তিনি কেন লুকিয়েছিলেন? তাহলে কি তিনি নিজের মেয়ের এই যে হারিয়ে যাওয়া বা মারা যাওয়াতে ফ্যামিলি সমেত তিনি জড়িয়ে আছেন? এইগুলো সিআইডিও বলছিল। শেষ পর্যন্ত 2014 সালে সিআইডির হাত থেকে কেসটা নিয়ে সিবিআই কে দেওয়া হয়। সিবিআই এর তরফ থেকে অর্ডার দেওয়া হয় যে ডিএনএ টেস্টের স্যাম্পল বাবা মাকে দিতে হবে। তখন বাবা মা ডিএনএ টেস্টের জন্য স্যাম্পল দিয়েছিলেন। ডিএনএ টেস্ট করা হয়। সেই স্যাম্পলের সাথে সেই যে বডির শেষ অংশ পাওয়া গেছিল সেটার টেস্ট মিলে যায়, প্রমাণ হয়ে যায় ওইটাই নবারুণা চক্রবর্তী। বাবা মা বাড়ির লোকজন ভেঙে পড়ে। তারা সবাই জানতো যে মেয়ে তাদের কোথাও না কোথাও বেঁচে আছে। সিআইডি বা সিবিআই নিশ্চয় খুঁজে দিতে পারবে, কিন্তু যখন প্রমাণ হয়ে যায় নবারুণা বেঁচে নেই, তারপরে এই ব্যাপারটাও সামনে আসে। যেখানে নবারুণার ডিএনএ টেস্ট হচ্ছিল সেখানে ওই টেস্ট স্যাম্পলের সাথে প্রচুর নাড়াঘাটা হয়েছিল। বাইরের লোকজনেরা ওই ব্যাপারটাতে ইনভলভ হয়েছিল। যাই হোক, পুরো ব্যাপারটা নবরুণার ফ্যামিলির ঘাড়েই চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সিবিআই। নবরুণার বাবা পুলিশ টিমকে জানিয়েছিলেন যখন তার মেয়ের বডির ওই শেষ অংশ ড্রেনের মধ্যে থেকে পাওয়া যায়নি, তখন তিনি বিহারের এডিজি গুপ্তেশ্বর পান্ডের সাথে দেখা করেছিলেন, যার সাথে দেখা করার জন্য তার পরিচিত বাঙালি জজ বলেছিল। গুপ্তেশ্বর পান্ডে তাকে একটা ফোন নাম্বার দিয়ে বলেছিল এটা একটা অফিসারের নাম্বার, এটাতে আপনি কল করলে সাহায্য পাবেন। তারপর থেকে 3-4 বার সেই নম্বরে কথা হয়েছিল নবরুণার বাবার। নাম্বারটা ছিল একে উপাধ্যায় নামে কারোর একটা। নবরুণার বাবা আতুল্যা চক্রবর্তীর ফোনে কল এসেছিল। তিনি একবার ওই একে উপাধ্যায়ের সাথে কল করতে করতে নিজের মেয়ের গলার স্বর শুনতে পেয়েছিলেন। ফোন কেটে গেছিল, তিনি আবার কল করেছিলেন, কিন্তু তখন থেকেই সুইচ অফ ছিল ওই ফোনটা। পরবর্তীকালে যখন তিনি ওই ফোন নাম্বারটা খোঁজ করে দেখেছিলেন তখন জানা গেছিল ওই নাম্বারটা উড়িষ্যার একটা নম্বর, কিন্তু পরে ওই ফোন নাম্বারটা আর অন হয়নি। এক সময় 6 জনকে অ্যারেস্টও করা হয়েছিল এই ব্যাপারটাতে। তার মধ্যে ওই যে ড্রেন পরিষ্কার করাবার অর্ডার দিয়েছিল ওখানকার মিউনিসিপ্যালিটির কাউন্সিলর বা নগর নিগমের যে কাউন্সিলর, তার নামও ছিল। সিবিআইও ব্যাপারটার ইনভেস্টিগেশন সৎভাবে করেনি, 90 দিনের মধ্যে চার্জশিট দাখিল করেনি। বারবার 6 মাস করে টাইম চেয়েছে, কিন্তু কোনো রেজাল্ট দিতে পারেনি। আজ এখনো পর্যন্ত তারা সুপ্রিম কোর্টের কাছে বারবার সময় চায়, আর 6 মাস করে টাইম বাড়িয়ে দেওয়া হয় এটা বলে যে এটাই শেষ সময় দেওয়া হচ্ছে। 2019 নভেম্বরে একবার সিবিআই এর তরফ থেকে পোস্টার ছাপিয়ে লাগানো হয়েছিল দেওয়ালে দেওয়ালে যে যদি কেউ নবরুণা চক্রবর্তীর ব্যাপারে কিছু জানে তারা যেন সিবিআই কে জানায়। যদি কেউ কিছু জানাতে পারে তাহলে তাকে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। যদি সিবিআই ইনভেস্টিগেশনই করছিল তাহলে বাইরের লোকজনের কাছে জানতে কেন চাইছিল? নবরুণার বাবা অতুল্য চক্রবর্তী সব সময় এটাই বলেছেন যে ওই ব্যাপারটার সাথে গুপ্তেশ্বর পান্ডে জড়িয়েছিল, যে ছিল বিহারের এডিজি। 2019 সালে তিনি ডিজিপি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ হয়েছিলেন বিহারের। 2020-তে তিনি জনতা দলে যোগ দিয়েছিলেন নিজের চাকরি থেকে রিটায়ারমেন্টের পরে। বর্তমানে তিনি একজন সন্ন্যাসী হয়েছেন, কাশীতে থাকেন, কখনো হিমালয়ে থাকেন। প্রচুর লোকজন তার অনুগামী।
তার প্রবচন শোনে, তার সঙ্গে ঘুরে। তিনি একজন নামকরা সন্ন্যাসী। এখন সিবিআইয়ের তরফ থেকে বলা হয়েছিল যে সমস্ত ভূ মাফিয়াদের নাম নভরুনার বাবা বলেছেন, যারা জোর করে তার বাড়িটা কিনে নিতে চাইছিল, তাদের নার্কো টেস্ট করা হবে। সেই গুপ্তেশ্বর পান্ডে, তারও একটা নার্কো টেস্ট হবে বা ব্রেন ম্যাপিং হবে। কিন্তু বছরের পর বছর কেটেছে, কোনোদিন এগুলো করাই হয়নি। আরো একটা ব্যাপার, যেদিন নভরুনা হারিয়ে গেছিল সেদিনকেই নভরুনাদের ঘরটা, যেখানটাতে সে ঘুমাচ্ছিল, সেটাকে পুলিশ গিয়ে সিল করে দিয়েছিল। ইনভেস্টিগেশন পরে হবে, যাতে বাড়ির কোনো লোকজন ওই ঘরের জিনিসপত্র নাড়াচাড়া না করে। বাড়ির লোকজনকে তো ঢুকতে দেওয়াই হয়নি। পুলিশও কিন্তু তারপরে আসেনি 1 মাস। 1 মাস পরে যখন পুলিশ সেই রুমের ভেতরে গেছিল, রুমের একটা কোণা থেকে একটা দড়ি পেয়েছিল, কিছু অ্যাসিড পেয়েছিল আর একটা তাবিজ পেয়েছিল। তখন এটাই মনে করা হয়েছিল যে পুরনো একটা বাড়িতে লোহার রডটা বাঁকাবার জন্য সেখানে আগে অ্যাসিড দেওয়া হয়েছিল। অ্যাসিড দেওয়ার পরে যখন রডটা একটু নষ্ট হয়ে গেছিল, তখন দড়ি দিয়ে বাইরের দিকে টেনে নেওয়া হয়েছিল। এগুলো করা হয়েছিল। কিন্তু বারবার ইনভেস্টিগেশনের সময় এটাও বলা হয়েছে যে যখন নভরুনাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, নভরুনা যদি স্বেচ্ছায় যায়নি তাহলে সে চিৎকার করেনি কেন? কিন্তু আমার মনে হয় এটা তো একটা সিম্পল ব্যাপার। যারা এই ধরনের বাড়ির ভেতর থেকে একটা বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারে, তারা কিডন্যাপ করে নিয়ে যাওয়ার আগে তাকে অজ্ঞান করেও হয়তো নিয়ে যেতে পারে। এটাই হলো বিহারের নভরুনা কেস, যেটা সেই 2012-তে ঘটেছিল। আজ এখনো পর্যন্ত সিবিআইও পারেনি ব্যাপারটাকে সলভ করতে। কে ছিল ব্যাপারটার পেছনে সেটা জানিয়ে দিতে। তার মা বাবাও যদি থেকে থাকে, তাহলে সেটা কিন্তু প্রমাণ করতে পারেনি সিবিআই। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই জানাবেন। তবে আমার বক্তব্য, কোনো বিষয়তেই যদি ক্ষমতাবান মানুষেরা জড়িয়ে থাকে, সেটা কিন্তু কোনোদিন সলিউশন হয় না।